এই যে এটা খুবই ইজি ওয়ে, শুধুমাত্র আমাদের সাইটটা লগইন রাখতে হবে। আমরা যে সাইট দিয়ে কাজ করব সেই সাইটটা, ধরেন সে এক্সাম্পল সেটা হচ্ছে blenderfair.com বা কোন একটা সাইটটাতে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন থাকার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ডিরেক্ট চলে যেতে হবে গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল আমরা লিখলাম, গুগল, যদিও এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম মেবি অনসাইট পার্ট 2 তে। প্রথমে আমরা এটা একটু বলে নিই, দেন আমরা কিভাবে এটা কাজ করে দেখব। তো আমাদের ধরেন সাইটটা লগইন আছে, এরপরে আমরা চলে যাব গুগল সার্চ কনসোল, এবং অবশ্যই আমাদেরকে জিমেল লগইন রাখতে হবে, যে জিমেল এর মাধ্যমে আমরা আমাদের সাইটের সমস্ত ডেটাগুলো গ্র্যাব করতে চাই। তো যদি এমন কোনো জিমেল থাকে যে জিমেল দিয়ে অলরেডি আগে কোনো সাইটে করেছিলেন, সেই সাইটটা সামহাও আপনার ভুলের কারণে বা কোনো কারণে পেনাল্টি খেয়েছে বা এই টাইপের গুলো মেইল গুলো অ্যাভয়েড করবেন। পারলে নিউ কোনো মেইল ক্রিয়েট করে নেন ওই সাইটের জন্য, অথবা আপনার ব্যাকডেটেড যে জিমেইল দিয়ে ভালো সাইট গুলোতে করেছিলেন সেই জিমেইল দিয়েও করতে পারেন। মানে খারাপ যেগুলোর ব্যাকডেটেড রিপোর্ট আছে এগুলো মেইল দিয়ে না করাটাই ভালো। তো আমরা ধরেন কি করে নিলাম, সেভাবে একটা জিমেল, আমার যেমন rakib2190 একটা জিমেল লগইন আছে, বাট এই জিমেল দিয়ে আমি র্যান্ডমলি ক্লাসের ক্ষেত্রে যে কোনো সাইট টাইট অ্যাড করি ওয়েবমাস্টারে। তো এইটা দিয়ে আমি আমার পার্সোনাল সাইট গুলো কখনোই কিন্তু অ্যাড করি না, বাট আমি এটাই লগইন আছে, এটা দিয়েই দেখাচ্ছি। তো আমরা গুগল সার্চ কনসোলে যাব, সাইটটা লগইন রেখে দেন এই যে গুগল সার্চ কনসোলের যে সাইটটা এখানে দেখলেন, এরপরে স্টার্ট নাও যাওয়ার পরেই যদি কোনো ওয়েবসাইট অলরেডি অ্যাড থাকে সমস্ত সাইট গুলো আমাদের এদিক দিয়ে দেখাবে, এবং যে সাইটটা রিপোর্ট দেখতে চাই আমরা সেটা দেখতে পাবো। কিন্তু আমরা তো কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো, আমরা তো এখনই রিপোর্ট দেখছি না। তো এই জন্য আমাদের নতুন সাইট হলে শুরুতেই অ্যাড প্রপার্টি থাকবে, বা না থাকলে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। নতুন যদি একদম এই মেইল দিয়ে কোনো সাইট না থাকে, যে এরকমও দেখাতে পারে শুরুতে, অথবা অ্যাড প্রপার্টি দেখাবে। একটা মেইল দিয়ে অনেক একাধিক সাইটকে, অ্যাটলিস্ট 500টা সাইটকে এভাবে করা যাবে। তো আমরা দেখেন অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম, আমরা চাইলে ডোমেইনের রেগুলার মাধ্যমেও করতে পারি, আবার ওয়েবসাইটের ইউআরএল বা যেখানে ইউআরএল প্রিফিক্স আছে সেটা দিয়েও করতে পারি। তবে এটা দিয়ে করে একটু ঝামেলা বা একটু কষ্ট সাপেক্ষ, কারণ এটার মধ্যে গিয়ে ওই আপনার কোথা থেকে ডোমেইন হোস্টিং কিনেছেন সেই প্যানেলে লগইন করতে হয়, মানে এটা একটু বেশি কষ্টকর। তো আমরা এই ফরম্যাটে না গিয়ে আমরা এই ফরম্যাটে যেতে পারি। আবার এখানে www দিলে নিবে না, পরের থাকলে নিবে না, আর এখানে ঝামেলা কম। কিভাবে? কারণ আগে সাইটের লিঙ্কটাই যে ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে যেভাবে ওপেন হয়, মানে অবশ্যই ওপেন করে নেবেন ডিরেক্ট না লিখে, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা ডিরেক্ট www লিখতে যাই। এটা না করে সাইটটাকে ওপেন করে নেবেন, www সহ বা সারা যাই থাকুক না কেন, প্রপার ফরম্যাটটাকে এভাবে আমরা কপি করে জাস্ট আমরা এই যে এখানে দেই, দেওয়ার পরে জাস্ট কি করি, কন্টিনিউ এ ক্লিক করি। কন্টিনিউ এ ক্লিক করার পরে আমাদেরকে কি করে দিল, এটা তো হচ্ছে ফাইল, আমরা এই ফরম্যাটে যাব না। ফাইল ডাউনলোড করার থেকে সব থেকে বেটার হবে এই যে এইচটিএমএল ট্যাগে চলে যাবেন। এই যে একটা ট্যাগ দিয়েছে, এখানে কপিতে ক্লিক মারলেই কপি হয়ে যাবে, সিলেক্ট করার দরকার নেই, যে কপি টু ক্লিকবোর্ড অলরেডি কপি হয়ে গেছে। এবং এইটা দেখেন কোথায় বসাবো সেটাও বলে দিচ্ছে, এই যে প্রথমে হচ্ছে কপি করতে হবে, যেটা বিলো মানে নিচে দেয়া আছে, and paste it into your site home page. It should go in the কি head section before first body section, মানে head section before first body section, মানে দুই ভাবেই বলে দিচ্ছে যেন কোনোভাবে ভুল না হয়। হেড সেকশনে বসাতে হবে এবং বিফোর প্রথম বডি সেকশনের উপরেই। তার মানে আমরা ওই যে আমাদের সাইটে কি করব, লগইন করব। লগইন করলে আমরা আমাদের সাইটে দেখবেন কোথায় যাব, ওই যে আমরা অ্যাপিয়ারেন্স দেখেছিলাম না, আপনাদের তো মনে আছে, সবার মনে থাকার কথা। অ্যাপিয়ারেন্স থেকে একদম নিচে দেখবেন এডিটর বা থিম এডিটর। অ্যাপিয়ারেন্স এর পরে যেমন কাস্টমাইজ ছিল, থিম কাস্টমাইজ করেছিলাম, অনেকগুলো অপশন ছিল, একদম নিচে দেখবেন থাকে অ্যাপিয়ারেন্স এর নিচে থিম, কাস্টমাইজ, মেনু, এগুলোর পরে থাকে হচ্ছে থিম এডিটর বা এডিটর, বা কোনো একটা জিনিস লিখে সাথে এডিটর লেখা থাকবে। অবশ্য থিম এডিটর বা এডিটর এটাই লেখা থাকে। তো আমরা সেখানে ক্লিক করি, ক্লিক করার পরে ওই যে ডান পাশে থাকে হেডার ডট পিএইচপি, ওই হেডার ডট পিএইচপি তে ক্লিক মারলেই
দেখবেন উপরেই আপনার হচ্ছে 1-2 লাইন পরেই ওই যে হেড সেকশন চলে আসে, এর নিচে বডি সেকশন থাকে। হেড সেকশন তো জানেন যে আপনার এই যে এভাবে লেখা থাকে, এই যে হেডের শুরু এই যে এভাবে জানেন, এই যে আমরা জানি হেড সেকশন এভাবে থাকে। আবার হেড সেকশন শেষের জিনিসটা থাকে যে এরকম, হেড সেকশনের শুরুতে ক্লিক করলে এভাবে চলে আসে। এটা হচ্ছে হেড শুরু আর হেড শেষ, এটার মাঝখানে হোক একদম প্রথমে হেডের নিচেই বসিয়ে দিবেন, অথবা একদম লাস্টের হেড সেকশনে উপরেও বসিয়ে দিলেও হবে। ওই যে জাস্ট কোনটা, এই যে যে ট্যাগটা আমরা কপি করেছি এটা অলরেডি আমরা ক্লাসের মধ্যে দেখিয়েছিও। তারপর আপনারা যদি কখনো কোনো সাইট এভাবে করতে যান, প্রবলেম ফেস করেন, যে আমার ওই যে ডাইনামিক আইটির যে গ্রুপ আছে সেখানে এসেও আপনারা চাইলে কোনো টাইপের সমস্যা থাকলে বলতে পারেন, যদি এই কোর্স শেষও হয়ে যায়। কারণ কোর্স শেষে আমি তো আর এখানে সাপোর্ট হয়তো, হ্যাঁ অনেকেরটা নজরে আসলে তো দেখবই, কিন্তু আবার একদিকে অনেকদিন নজর না দিলে তো এটা ওই যে চলে যায়। তো আমার যে গ্রুপটা ওইখানেও আপনারা অলরেডি দিলে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ডাইনামিক রাইটিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ যেখানে আছে এখানে, এবং এইখানে যেটা জাস্ট আপনারা কোশ্চেন্স করতে পারেন। এবং দেখলাম যে এখানে কিন্তু ওই যে ব্লগ কমেন্টিং এর দেখেন ছেলেপেলে অলরেডি কাজ পাওয়া শুরু হয়ে গেছে। তো আপনারাও এটা চেষ্টা করেন। যেমন উনি এই যে কালকেই পোস্ট দিয়েছে দেখেন, উনি হচ্ছে যে ব্লগ কমেন্টিং এ $50 একটা কাজ পেয়ে গেছে। ওকে, এই ছেলেটা অবশ্য ওই যে আপনার এদের হচ্ছে মনিটরিং করতেছিলাম, মানে এদের হচ্ছে মেন্টরদের ক্লাস ওইবার ভালো করতে পারে নাই, বাট পাশাপাশি ওদের হচ্ছে এভাবে। তো দেখেন আপনারা ওই যে এগুলোতে একটু সিরিয়াস হন। দেখেন ব্লগ কমেন্টিং এ অলরেডি সে কাজ পেয়ে গেছে, কি লিখছে 5 দিনের মাথায় সে কাজটা পেয়ে গেছে। যাই হোক বেটার, এবং আবার $50। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এখানে এসেছিলাম যে মূলত যদি নিজেরা কখনো অ্যামাজন সাইট টাইট তৈরি করেন, এই টাইপের প্রবলেম ফেস করেন বলতে পারেন। তো যেটা করব আমরা কিভাবে আসলে আমাদের সাইটটাকে গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করব, জাস্ট এর আগেও আমরা কথা বলেছিলাম, আজকেও একবার কথা বললাম। এরপরে গুগল অ্যানালাইটিক্স এর জন্য সেম, জাস্ট গুগল অ্যানালাইটিক্স এ যাবেন, দেখবেন ওই যে কোড দিবে, কোডটা ওইটাও এইভাবে এখানে বসিয়ে দিতে হয়। তবে সার্চ কনসোলের কাজটা একটু বেশি, এই জন্যই যে দেখবেন আমরা যেমন এই মেইল দিয়ে blenderfare.com, আমার হচ্ছে blenderfare.com সাইটে কি করা আছে, গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলে অ্যাড করা আছে, যার কারণে আমি যদি ব্লেন্ডার ফেয়ারের কোনো রিপোর্ট দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই মেইলে এসেই আমাকে কাজ করতে হবে। তো এটার জন্য এই যে মেইলটা আমি ইনকগনিটো থেকে ওপেন করে রেখেছি, এখন আমি গুগল সার্চ কনসোলে যাই। দেখেন গুগল সার্চ কনসোলে গেলেই এরপর স্টার্ট নাও, কারণ আমরা ওই সেম ভাবেই যাব। নতুন সাইট তৈরি করতে হলে দেখেন আমাদের কি করতে হবে, অ্যাড প্রপার্টিতে যেতে হবে। যেমন এটা teamjbsolar.com, এটা আমার এক ক্লায়েন্টের, তার $800 একটা কাজ ছিল সাইটটাকে রেডি করে দেওয়া, সেটা হয়ে গেছে। আমার সাইটে অলরেডি আমার মেইল দিয়েই করেছিলাম, তাকে আবার কালকে ট্রান্সফার করে দিয়েছি। কিভাবে ট্রান্সফার করে দিতে হয় সেটাও আমি প্রয়োজনে দেখাবো, বা একজনের ওয়েবমাস্টার টুলে আরেকজনকে অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হয়। তো আমরা প্রথমে এসেছি সার্চ কনসোল দেখার জন্য, যেমন এটা দিয়ে আমার ব্লেন্ডার ফেয়ার সাইটটাকে অ্যাড করা। তো এখানে যেটা বললাম যে চাইলে আপনারা ওভারভিউ গেলে তো এরকম দেখতে পারবেন। পারফরমেন্স এর মধ্যে ক্লিক করলে আপনারা লাস্ট কত দিনের ডেটা বা রিপোর্ট দেখতে চান সবকিছুই আপনারা করতে পারবেন। তো আমি এটাকে এক্সাম্পল লাস্ট 16 মাস বা 3 মান্থ যেভাবে আপনার চান এভাবে করে কি করতে পারবেন, এই রিপোর্ট জেনারেট করতে পারবেন। যদিও বলেছে এই সাইটে আসলে ভাবে বেশি কাজ করা হয় না, যার কারণে দেখতে পাচ্ছেন যেমন এই কিওয়ার্ডের ইমপ্রেশন হয়েছে লাস্ট এতদিনে, কতটা ক্লিক করেছে, কতটা কিওয়ার্ডটা পজিশনে আছে 2.2, মানে গুগলের একদম দ্বিতীয়টাতে এটা আছে। এবং আমরা কান্ট্রি এই সমস্ত গুলো এখান থেকে সিলেক্ট করতে পারি, সার্চ ওয়েব, এরপর লাস্ট কত মান্থের রিপোর্ট, এরপরে আমরা দিব কান্ট্রি, আমি কোন দেশে, আমি ইউএসএ তে, ইউএসএ রিপোর্ট দেখতে চাচ্ছি, কোন ডিভাইসে সেটাও আমরা দিতে পারি। ডিভাইসের এখান থেকে আমি ধরেন দিলাম মোবাইল বা ডেস্কটপ, কারণ দুইটাতে তো রিপোর্ট কিছুটা একটু এদিক ওদিক হয়।
তো আমার মোবাইলে কি অবস্থা, ডেস্কটপে দেখলেন আমার ডেস্কটপে থেকে মোবাইলের অবস্থাই বেশি ভালো দেখতেছে। এটা এভারেজ পজিশন বলতে এভারেজে আপনার কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে। ওকে, তো যেটা আমরা দেখলাম, দেখেন গুগল ওয়েবমাস্টার টুলে আমরা যে মেইল দিয়ে অ্যাড করলাম সেই মেইল দিয়ে, তবে আপনি কিন্তু অ্যাড করার সাথে সাথে এই রিপোর্ট পাবেন না। এটা পাবেন হচ্ছে আপনার অ্যাড করার হয়তো 5 দিন, 4 দিন বা 3 দিন পর থেকে আপনার কিওয়ার্ড গুলো ওয়েবমাস্টার টুলে আসা শুরু করবে, এবং আপনি এখান থেকেই দেখে মূলত ওভারভিউ, এরপর পারফরমেন্সে যাব। পারফরমেন্স থেকেই মূলত দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডটা কোন কান্ট্রিতে কোন ডিভাইসে এই যে কত নাম্বার পজিশনে গিয়েছে, কতটা ইমপ্রেশন হচ্ছে, কতটা ক্লিক পড়তেছে। ওকে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো ক্লিক বলতে ডিরেক্ট ওই ভিজিটর গুলো ক্লিক করে আপনার সাইটে আসতেছে। 614টা ইমপ্রেশন মানে কি, নিনজা অস্টার ভার্সেস নিনজা লিখে সার্চ দিছে, সার্চ দেওয়ার পরে আপনার হচ্ছে কি করছে যে 184 জন মানুষ ক্লিক করে আমাদের সাইটের মধ্যে ঢুকেছে আর কি। আচ্ছা, একটা মিনিট। তো ইমপ্রেশন মানে সার্চ দিলেই প্রথম পেজে যারা আসলো সবার ইমপ্রেশন হলো, আবার সেকেন্ড পেজে গেলে যারা ছিল সবার ইমপ্রেশন হলো, এটা আর কি। ওকে, তো জাস্ট হচ্ছে দেখেন এভাবে সমস্ত রিপোর্ট গুলো আপনার আসবে। আবার আপনি যদি এখান থেকে এভারেজ ক্লিক থ্রু রেট ক্লিক করে দেন, তাও এখানে চলে আসবে যে এভারেজে কত পার্সেন্ট। দেখেন 30% পিপল আমার এই কিওয়ার্ডে আমার সাইটে ক্লিক করতেছে ইমপ্রেশন হওয়ার ফলে, তো 35% এটাতে। এভাবে আসলে বিভিন্ন গুলো, এটাতে 6.5%, কোনটাতে আবার কম, কোনটাতে বেশি। ওকে, তো এভাবে আসলে দেখাবে। এভারেজ ক্লিক থ্রু রেট যদি ক্লিক করে দেই মাইনাস হয়ে গেল, তাহলে এভারেজ পজিশন বলতে সবগুলো কিওয়ার্ড অন অ্যান এভারেজে সেকেন্ড পেজে আছে, মানে 13 নাম্বার। 1.5 মানে 1 নাম্বারেই আছে, 1.5 এভাবে দেয়। 2 হলে তখন 2 নাম্বার পজিশনে, কখন একটু আপ ডাউনের কারণে হয়তো 1.5 দিয়েছে। কোনটা 9.2 মানে কি ফার্স্ট পেজেই শেষের দিকে আছে, 11 নাম্বারে থাকা মানে সেকেন্ড পেজের হয়তো 1 নাম্বার বা 2 নাম্বারে আছে, 9.9 মানে 9 নাম্বারে। তো এখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন, আপনি যে কিওয়ার্ড দিয়ে যে দিলেন সেই কিওয়ার্ডেই যে র্যাঙ্কিং এ সবসময় আসবেন এমন না, হতে পারে যে ওইটার সাথে আমি ধরেন দিলাম হচ্ছে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, এখন কোনো কারণে ধরেন এটার মধ্যে তো সিঙ্গেল সার্ভকে আবার পার্সোনাল কফি মেকারও বলা হয়, হয়তো ধরেন পার্সোনাল কফি মেকারে গুগল আমাকে ওই আর্টিকেলটা বেটার মনে করলো, আমাকে র্যাঙ্ক দিয়ে দিল। তো সেই জিনিসগুলো এখানে দেখেন আমরা যা যা দিয়েছি, আপনার একটা পেজ অনেক সময় 7টা 10টা কিওয়ার্ডেও র্যাঙ্কিং এ আসতে পারে। আবার হচ্ছে কিওয়ার্ড জেনারেট হতে পারে 100-200, মানে 100-200 কিওয়ার্ডে আপনি বিভিন্ন জায়গায় পজিশনে থাকতে পারেন। তো এটা গুগলের উপর নির্ভর করবে, এবং সেই রিপোর্ট গুলো আপনি দেখতে পারবেন ওয়েবমাস্টার টুল থেকে। এবং ওয়েবমাস্টার টুল সবসময় কয়েক ঘন্টা আগের যে রিপোর্ট দেখায়, সেটা কিন্তু কারেন্ট এই মুহূর্তে রিপোর্ট দেখাতে পারতেছে না। আর অ্যানালাইটিক্স এর কাজ হচ্ছে ইনস্ট্যান্ট এই মুহূর্তে সাইটে ভিজিটর কয়জন আছে, তাদের এজ কত থেকে কত, এই টাইপের রিপোর্ট দেয়। তো এখানে দেখেন বিভিন্ন আমাদের এভাবে করে আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো। আবার যদি চাই যে মোবাইলে না ট্যাবলেটে দেখবো, বা আমাদের ডেস্কটপে কি অবস্থা সাইটের, ডেস্কটপে দেখেন মোটামুটি মোবাইলের থেকে অনেকটা খারাপ অবস্থায় মনে হচ্ছে। নিনজা ভার্সেস অস্টার ভার্সেস নিনজা এটা 2 নাম্বার পজিশনে আছে ডেস্কটপে, নিনজা ভার্সেস অস্টার এটাতে 1.5 মানে 1 নাম্বারে আসছে, এটাও 1 নাম্বারে। এভাবে বিভিন্ন এরকম, তো আর একটা কিওয়ার্ড না, অনেক কিওয়ার্ড পেজ আছে, তো সেইগুলোতেও দেখেন এভাবে দেখাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে প্রয়োজনে আবার মোবাইলই করে দেই, মোবাইল করে আমরা দেখেন এদিকে যদি আসি আমাদের, তো তাহলে আমরা নেক্সট পেজ এগুলোতেও যেতে পারবো। দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি কোন একটা অস্টার প্রো 1200 ব্লেন্ডার ভার্সেস নিনজা কোন একটা, বা ধরেন এদিকে বেস্ট ফ্রুটস ফর বডি বিল্ডিং, দেখেন এটাতে দেখাচ্ছে 4.8। তো এটা মোবাইল থেকে সার্চ করলে 4 নাম্বার পজিশনে গুগলে ইউএসএ তে পাওয়া যায়। তো আমরা ধরেন এমনিতে এটা লিখে গিয়ে সার্চ করলাম, এখন এটা তো ডেস্কটপে ভিন্ন ইয়ে হতেই পারে, তারপর কান্ট্রি তো ইয়ে না, healthline.com আছে টপে,
ব্লেন্ডার ফেয়ার হয়তো ডেস্কটপে এখান থেকে তাও 4-5 দেখেন দেখাচ্ছে। তো এরকম আর কি, যে আপনার বিভিন্ন জায়গায় এভাবে দেখাবে যে কোন কিওয়ার্ডটাতে কত নাম্বার পজিশনে আছে, দেখেন এভাবে এদিক থেকে সব দেখাবে। এরকম আপনার বিভিন্ন আরো অনেক কিছু আছে, সবগুলো এভাবে দেখাতে থাকবে যে আপনার হচ্ছে পজিশন কত, ইমপ্রেশন কেমন, ক্লিক কেমন, বা সিটিআর কেমন। তো এদিক থেকে প্রতিটা কিওয়ার্ডের আসলে আরো যে অনেক পেজ আছে সেই কিওয়ার্ডের রিপোর্টিং গুলো। এছাড়া হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনার কোনো একটা ইউআরএল এর কোনো প্রবলেম আছে কিনা, সেটা গুগল সার্চ কনসোল কাউন্ট করেছে কিনা, বা এটা ইন্ডেক্সিং এ গিয়েছে কিনা, সেই বিষয়গুলো চেক করা। আমরা ধরেন এখান থেকে এই এই আর্টিকেলটাকেই দেখবো যে এই লিঙ্কটাকে এটা সব ঠিকঠাক আছে কিনা। ওয়েল ইন্সপেকশনে দিয়ে সার্চ দিলে আর কি আপনার যে কোনো যে আর্টিকেল গুলো শুরুতে পাবলিশ করলেন, যদি ইন্ডেক্সিং এ প্রবলেম হয় তখন আপনি গিয়ে দেখতে পারবেন সব ঠিকঠাক, মানে সব ঠিক আছে, হয়তো দ্রুত ইন্ডেক্সে নিবে। আর ইউআরএল অন গুগল মানে ইন্ডেক্সে নিয়েছে কিনা, হ্যাঁ এটা দেখাচ্ছে ইন্ডেক্সিং এ নিয়েছে। আবার হচ্ছে লাইভ টেস্ট কোনো ইরর টিরর থাকলে দেখা যায়। আবার রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং মানে একটু ফোর্স করা যেন দ্রুত ইন্ডেক্সিং এ নেয়। ওকে, তো ইউআরএল ইন্সপেকশন থেকে কোনো ইউআরএল এই টাইপের এটিএ থাকলে দেখা যায়। কভারেজ গুলো হচ্ছে এখানে ইরর টিরর গুলো আপনাকে দেখায়, যদি কোনো ইরর টিরর লিঙ্ক থাকে, কেন ইরর, এই সেই। ইদানিং একটা ইরর আসে মোবাইল টেস্টিং ইরর, এই টাইপের একটা, মোবাইলে ফ্রেন্ডলি না হলে সেগুলো তখন এভাবে এখানেই সলভ করার জন্য নির্দেশনা দেয়া থাকে, সলভ করতে হয়। এরপরে সাইট ম্যাপ। সাইট ম্যাপ তো আমরা কি করি, সাইটটা গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করার পরেই আমরা ওই যে ইয়োস্ট থেকে কি করি, ইয়োস্ট থেকে সাইট ম্যাপে ক্লিক করি না। সাইট ম্যাপে ক্লিক করার পরে যে দেখাইছিলাম যে হ্যাঁ সাইট ম্যাপ ঠিকঠাক কাজ করতেছে কিনা, তো ইয়োস্ট থেকে ওই যে সাইট ম্যাপের মধ্যে ক্লিক করার পরেই যে লিঙ্কটা হয়, ডোমেইন নেম বাদে বাকিটুকু কপি করতে হয়। কপি করার পরে এখানে দেখবেন হচ্ছে এই যে সাইট ম্যাপের অপশন থাকে, এই যে ডোমেইন নেম বাদে বাকিটুকু কি করা হয়েছে, কপি করে বসিয়ে জাস্ট দিয়ে দিবেন সাইট ম্যাপে এসে। সাইট ম্যাপটাও আপনার গুগল ওয়েবমাস্টার টুল বা সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে এই কাজটা করতে হয়। আর এদিকে তো রিমুভাল বা কিছু অপশন এসে আছে একটা। আসলে খুব বেশি কাজ টাজ নাই। মোবাইল ইউজেবিলিটি, ওই যে ইররটা ইদানিং বেশি আসে বললাম, কারণ গুগল তো মোবাইলে এখন বেশি জোর দিচ্ছে, সেখানে কোনো ইরর টিরর আসলেও দেখাবে। সাইট লিঙ্ক, স্কেপ বক্স, এগুলো আসলে এতটা দরকার নেই। আমরা লিঙ্কে আসি। লিঙ্কে আমাদের কাজ আছে একটু। লিঙ্কিং এ হচ্ছে এগুলো আপনার ভিতরের সাইটের ভিতরের লিঙ্কিং বা এই সেই, বা কোন পেজে আপনি এক্সটার্নাল লিঙ্কিং পেয়েছেন সেগুলো দেখাচ্ছে। যে এক্সটার্নাল লিঙ্কস টোটাল এতগুলো পেয়েছি, এর মধ্যে কোন পেজের জন্য কতটা পেয়েছেন সবগুলো বিষয় এখানে আছে। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমরা একটার সাথে আরেকটা যেটা লিঙ্ক করেছি। আর এটা হচ্ছে টপ লিঙ্কিং সাইটস, মানে কোন কোন সাইটে আমরা আমাদের সাইটের জন্য লিঙ্ক আপ করেছি সব এখানে কি করা যাবে, দেখা যাবে। আর এখানে টপ লিঙ্কিং টেক্সট, মানে ওই যে ব্যাক লিঙ্ক করার সময় কি কি অ্যানকর টেক্সট ইউজ করা হয়েছে এখানে হচ্ছে সেটা, এই যে কি কি ধরেন অ্যানকর টেক্সট করা হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। কিছু হয়তো চাইনিজ মাইনিজ দেখতেছেন, এগুলো হয়তো অনেকে রেফার টেফার করে তাদের দেশের ব্লেন্ডারে হয়তো ধরেন অ্যানকর টেক্সট করে দিয়েছে, এই কারণে। এই যে আবার রাকিবুল ইসলাম ধরেন এখানে হয়তো কোন একটা নাম দিয়ে আমি এইটাকেই হয়তো দিয়ে লিঙ্কিং করে ফেলেছি এই জন্য। তো বিভিন্ন ভাবে আসলে, বা ব্র্যান্ড নেম দিয়ে করেছি, কিছু জেনেরিক মানে এক্স্যাক্টলি কোনোটাকে না করে পাশাপাশি এভাবে ইয়ে করা। তো যাই হোক, এভাবে দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা এখানে ব্যাক আসি, এটা হচ্ছে কোন কোন সাইটে আসলে ব্যাকলিঙ্ক করা সেইগুলো এখান থেকে দেখা যাবে বা ডাউনলোড করা যায় এদিক থেকে। 367টা সাইটে, এদিকে আরো নেক্সট আছে যে কোন কোন সাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করা আছে। তো এখন বিষয় হচ্ছে ব্যাকলিঙ্ক যে সবগুলোই আমরা করেছি এমন না, অনেকের ভালো লেগেছে, তারা নিজেরা তাদের সাইটে রিসোর্স লিঙ্ক দিয়েছে, অনেকে ইমেজ টিমেজ নিয়েছে, অনেকের ভালো লেগেছে শেয়ার করে দিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে ধরেন আমরা কি করলাম,
আমরা কিন্তু ব্যাকলিঙ্ক করি বা কিছু না করি, অন্য কেউ যদিও জেনারেট করে যে আপনি ব্যাকলিঙ্ক করছেন 50টা, দেখলেন 100টা হয়ে গেছে, তখন আমাদের এই লিঙ্ক গুলো এখান থেকে নিয়ে নিয়ে একটা একটা করে যেতে হয়, গিয়ে গিয়ে দেখতে হবে যে এমন কোনো আবার সাইট আছে কিনা যেগুলো বিশেষ করে স্ক্যান্ডাল বা ফ্রন্ট সাইট বা বিশেষ করে খুব বেশি ইরিলেভেন্ট সাইট, ইলেভেন এই সমস্ত সাইট হলে আমরা তখন সেগুলোকে গুগল ডিসেবল লিঙ্ক করে দেই, মানে সেই লিঙ্ক থেকে গুগল যেন আমাকে কোনো সুবিধাও না দেয় অসুবিধাও না দেয়, কারণ আমরা তো জানি যে ওইখান থেকে সুবিধা পাওয়ার তো কোনো উপায়ই নাই, উল্টা আরো সাইট পেনাল্টিতে বা আপনার সাইটের জন্য প্রবলেম হবে। কারণ ধরেন আপনি ওপেন করে দেখলেন যে 2-4টা আছে ওই যে স্ক্যান্ডার টাইপের এই সেই সাইট বা গেমলিং সাইট, আর যদি এমন হয় যে কিছুটা ইরিলেভেন্ট বাট সেখান থেকে আপনি দেখলেন যে অথরিটি সাইট টাইট আছে, নো ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং আবার এতটা আপনার উপকারও কম দেয়, ওখানে ক্ষতিও ভাবে বেশি একটা নাই, বাট খুব বেশি খারাপ সাইট হলে তখন আমরা সেই সাইট গুলোকে কি করি, একটা নোটপ্যাড নেই, ওকে নোটপ্যাড নেই, নোটপ্যাডে আমরা কি করি, আমাদের সেই লিঙ্ক গুলোকে ওই যে ডাউনলোড করে করে বা একটা করে ওপেন করে করে সেই লিঙ্ক গুলো আমরা এখানে দেই, দেওয়ার পরে চলে যাই ওয়েবমাস্টার টু লগইন থাকা অবস্থায় গুগল ডিসেবল, ইলেভেন এই সমস্ত সাইট হলে আমরা তখন সেগুলোকে গুগল ডিসেবল লিঙ্ক করে দেই, মানে সেই লিঙ্ক থেকে গুগল যেন আমাকে কোনো সুবিধাও না দেয় অসুবিধাও না দেয়, কারণ আমরা তো জানি যে ওইখান থেকে সুবিধা পাওয়ার তো কোনো উপায়ই নাই, উল্টা আরো সাইট পেনাল্টিতে বা আপনার সাইটের জন্য প্রবলেম হবে। কারণ ধরেন আপনি ওপেন করে দেখলেন যে 2-4টা আছে ওই যে স্ক্যান্ডার টাইপের এই সেই সাইট বা গেমলিং সাইট, আর যদি এমন হয় যে কিছুটা ইরিলেভেন্ট বাট সেখান থেকে আপনি দেখলেন যে অথরিটি সাইট টাইট আছে, নো ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং আবার এতটা আপনার উপকারও কম দেয়, ওখানে ক্ষতিও ভাবে বেশি একটা নাই, বাট খুব বেশি খারাপ সাইট হলে তখন আমরা সেই সাইট গুলোকে কি করি, একটা নোটপ্যাড নেই, ওকে নোটপ্যাড নেই, নোটপ্যাডে আমরা কি করি, আমাদের সেই লিঙ্ক গুলোকে ওই যে ডাউনলোড করে করে বা একটা করে ওপেন করে করে সেই লিঙ্ক গুলো আমরা এখানে দেই, দেওয়ার পরে চলে যাই ওয়েবমাস্টার টু লগইন থাকা অবস্থায় গুগল ডিসেবল, মানে আপনার সাইটের জন্য শত্রুতা করে কেউ 2-4টা খারাপ ব্যাকলিঙ্ক করতেই পারে, ওকে তখন আমরা চলে যাই হচ্ছে গুগল ডিসেবল লিঙ্ক টুল, এই যে এখানে যাওয়ার পরে আমাদের আগে সাইট সিলেক্ট করতে হয় যে আমরা কোন সাইটের জন্য ডিসেবল করব সেটা, ওকে তো এখান থেকে ধরুন আপাতত এই সাইটটা আছে যেটাতে আমরা অ্যাড করি, এরপরে আমাদের কি করতে হবে, ডিসেবল লিংকে ক্লিক করতে হয়, ডিসেবল লিংকে ক্লিক করার পরে এই যে ডিসেবল লিংকস এখান থেকে গিয়ে আমাদের কি করতে হয়, আপডেট ফাইল এবং এই যে টিএক্সটি ফাইল হতে হবে, ফাইল আপলোড করে এটা সাবমিট করে দিতে হয়, ডান করে দিতে হয়, এতে গুগল ওই লিঙ্কগুলো থেকে কোনো সুবিধা অসুবিধা কোনোটাই আমাদের দিবে না। তো কেউ যদি আমাদের জন্য এরকম করে তাহলে আর কি এভাবে সলভ করার উপায় যে গুগল ডিসেবল লিংকে গিয়ে আমরা সেই লিঙ্কগুলোকে ডিসেবল করে দেই। আচ্ছা এরপরে যেটা, আচ্ছা এতটুকু যতটুকু কথা বললাম এতটুকু কি আপনারা তো বুঝতে পারছেন মেবি? আচ্ছা কারো কি কোথাও বুঝতে প্রবলেম হয়েছে হলে বলতে পারেন, এটাকে সলভ করে দেন আমরা আবার কিভাবে ধরেন আপনি আপনার ওয়েব মাস্টার টুলে আর একজনকে অ্যাক্সেস দিবেন সেটা নিয়েও আমরা দেখবো এখন। আচ্ছা ওকে, তাহলে প্রবলেম না থাকলে, আচ্ছা কি বললেন, আপডেট ফাইল নাকি আপডেট ফাইল নাকি এটা লিখলেন একটা মিনিট, আপডেট ফাইল কিভাবে করব? আচ্ছা আপডেট নাকি আপলোডের কথা বলতেছিলেন, আমি এক্স্যাক্টলি বুঝি নাই। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যেটা করব গুগল ডিসেবল লিংকে গিয়ে আচ্ছা মাত্র ফাইল আপলোড, ওকে
যেটা আমরা ফাইল, ওই যে ফাইলে যেটা করব লিংক গুলো রাখবো। প্রথম আমরা কি করব, নোটপ্যাড নিব, নোটপ্যাডে গিয়ে আমরা আমাদের লিংক গুলোকে সবগুলোকে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিব, যেগুলো একমাত্র খারাপ লিংক, যেগুলো দেখবেন আপনার সাইটের জন্য ক্ষতিকর হতে পারে, সেটা টিএক্সটি ফাইলে করে আপনি সেভ করে নিলেন কোন একটা নাম দিয়ে। তবে এক্সটেনশনে যে দেখালো আমাদের কি হতে হবে যে আপনার, এরপরে আমরা চলে যাব গুগল ডিজাবো লিখবেন, গুগল ডিজাবো। এখানে গিয়ে এই যে জাস্ট ডিসেবল লিংক টুল, এখানে গিয়ে জাস্ট আপনার সাইট তো সিলেক্ট করা থাকবে যে কোন সাইটের ক্ষেত্রে, যে সাইটটার জন্য করবেন যে ওয়েবমাস্টার টুল দিয়ে করেছেন সেটা। এরপর ডিসেবল লিংকে ক্লিক করবেন, ডিসেবল লিংকে ক্লিক করে জাস্ট ডিসেবল লিংকস, আপনি তো ফাইল অলরেডি তৈরি করেই রেখেছেন, এই যে বলতেছে শুধু এই। এরপর চুজ ফাইলে যান, চুজ ফাইল থেকে আপনার সাইটে যে ফাইলটা আছে সেটাকে আপনি প্রয়োজনে সিলেক্ট করে দেন। আমি তো দিচ্ছি না, ওই জন্য আমি সিলেক্ট করি নাই। আপনি সিলেক্ট করে শুধুমাত্র এরপরে আসবে কি আপলোড করে দিলে এখানে সাবমিট হবে, সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার কাজ শেষ। আর লিংক আপনি কোনটা কোনটা দিবেন সেটা তো আপনি এই যে ওয়েবমাস্টার টুলে এসেই দেখবেন যে আপনার সাইটে কোথায় কোথায় লিংক হয়েছে। প্রতিটা সাইটে আপনি এই যে এভাবে ক্লিক করে করে প্রয়োজনে চলে যান, বা এখান থেকে আপনি এটার জন্য যে কোন কোন অবশ্যই এতে এই পেজে আছে সেটা, এই সাইটটাকে ওপেন করেন, এই সাইটটাকে ওপেন করে দেখেন যে এটা আসলে ভালো কিনা। আবার ডিএপি স্প্যাম স্কোর এগুলো প্রয়োজনে অনেক কিছু দেখেন। এমএস করে ক্রিয়েট হলো ভাবে সমস্যা, কিন্তু 11 একদম, এবং যেগুলো বললাম বিশেষ করে স্ক্যান্ডাল প্রন এগুলো হলে খুবই খারাপ। তো তখন এভাবে ওপেন করে করে একটা টিএক্সটি ফাইলে লিখে লিখে আমাদের কি করতে হবে, জাস্ট সেগুলোকে আমরা ডিসেবল করে দিব। আচ্ছা, এরপরে যেটা বললাম যে ধরেন আমাদের কি আছে অলরেডি, আমি এই সাইটটা দিয়ে দেখাই যে এই সাইটটা ধরেন আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করেছি এবং তার জন্য সবকিছু করা হয়েছে। তো তার এখন কাজ শেষ, তাকে সাইটটা বুঝাই দিতে হচ্ছে। তো এখন বুঝাই দিতে হচ্ছে, বা ধরেন তাকে আমরা কি করব, আচ্ছা এখন যেটা যে আমরা কি করব যে এটাতে আমার মেইল দিয়ে আপাতত আমি অ্যাক্সেস করে রেখেছিলাম, এখন তো তাকেও অ্যাক্সেস দিতে হবে। তো সেই ক্ষেত্রে তার আগে মেইল নিতে হবে, তার মেইলটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, তো গেলে তার আর কি পারফরমেন্স বা ওভারভিউ, কারণ এটা অ্যাডই করা হয়েছে 2-4 দিন আগে, মাত্র এটা ধরতেছে এগুলো, কারণ আরো 2-4 দিন টাইম লাগবে। তো এই ওয়েবমাস্টার টুলে আসার পরে আমরা কোথায় যাব, সেটিংসে। এটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই রেকর্ডও করে রেখেছি, এটা আপনাদেরকে দিব যে কিভাবে নিউ ওনার বা এটাকে ইউজ করার জন্য কাউকে আপনি অ্যাড করবেন। যে আপনার সার্চ কনসোলটা যদি একটা সাইট ধরেন আপনারা কয়েক ফ্রেন্ড মিলে বা তৈরি করলেন, একটা গ্রুপ করলেন, এখন সবার কাছেই একটা করে অ্যাক্সেস থাকা দরকার, ধরেন চাচ্ছেন, তাহলে একজনেরটা দিয়ে তো আপনারা প্রথম এটাকে ওয়েবমাস্টার টুলে অ্যাড করলেন, এখন বাকিদেরকে কোথায় থেকে দিবেন, এই জন্য ওই যে সেটিংসে আসতে হবে, সেটিংসে আমরা ক্লিক করেছি। এরপর এখান থেকে ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশনে আমরা চলে যাব। ইউজার এন্ড পারমিশন থেকে এই যে ইনাকে আমি কি করেছি এভাবে করে জাস্ট এখানে ক্লিক করতে হয়েছিল, ক্লিক করার পরে ম্যানেজ প্রপার্টি ওনার্স, ওকে এখানে ম্যানেজ প্রপার্টি ওনার্স, তো এভাবে ক্লিক করে জাস্ট আমরা কি করেছি দেখেন এই যে অ্যাড এ ওনার, এটা তাকে ওনার হিসেবে অ্যাড করে দিয়েছি যেহেতু সে ওনার। জাস্ট এখান থেকে গিয়ে এটা তো আমি আর এটা হচ্ছে ওনার, ওকে। তো জাস্ট তাকে আমি কি করেছি অ্যাড এ ওনার দিয়ে যে এখানে তার মেইলটা লিখে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, জাস্ট কি ওনার হিসেবে সে অ্যাড হয়ে যাবে। আমি এটা একটা ইয়েও নিয়ে রাখি, স্ক্রিনশটটা।
জাস্ট যেটা বললাম যে এইভাবে আমরা যে কাউকে চাইলে গুগল ওয়েবমাস্টার টুলে, আচ্ছা ওয়েবমাস্টার টুলে ওই সময় আমি এটা বলেছিলাম কিনা আমার মনে নাই, মেবি বলি নাই। ওয়েবমাস্টার টুলে কিন্তু এই লিঙ্কটা নিয়ে আমাদের ওইখানে বসাতে হবে, এবং বসানোর পরে সেখানে তো আগে সেভ করতে হবে, দেন কিন্তু এখানে এসে আমাদের ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে হবে না, ভেরিফাই ক্লিক করতে হবে, যেহেতু এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে করলাম, এই ভেরিফাই ক্লিক করতে হবে, এখানে করলে কিন্তু হবে না, ক্লিক করতে হবে এখানে। ওকে, এরপরে জাস্ট ডান থাকলে ডানে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আমরা রিমুভ প্রপার্টি করে দিচ্ছি, কারণ ইমেল দিয়ে তো আর ওইটাকে আমরা করতেছি না, এই জন্য রিমুভ করে দিলাম। এভাবে করে আমরা কি করতে পারবো, যে কোনো ওয়েবমাস্টার টুলে অ্যাড করা, বা আমাদের ওয়েবমাস্টার টুলে কিভাবে রিপোর্টিং দেখতে হয়, বা আমাদের ওয়েবমাস্টার টুলে কিভাবে অন্য কাউকে আমরা অ্যাক্সেস দিব, সেই বিষয়গুলো নিয়ে দেখলাম। এখন আপনাদের যেটা কথা হচ্ছে, এটা হচ্ছে পিভিএন আপনারা দেখতে চাচ্ছেন। আচ্ছা, পিভিএন এর পূর্ণ মিনিং হচ্ছে মূলত আপনার প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং। তো প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং হচ্ছে মূলত আমরা কেন করি সেটা বলি। যদি আমরা ভালো গেস্ট পোস্টিং করতে পারি, তাহলে পিভিএন এর ধরেন প্রিমিয়াম পিভিএন যেটাকে আমরা বলি, সেটা করার দরকার নেই। প্রিমিয়াম পিভিএন এগুলো কেন কিভাবে করি, আমরা আগে কিছু এক্সপায়ার্ড ডোমেন কিনে নেই। ওকে, এক্সপায়ার্ড ডোমেন কিভাবে কিনি, এক্সপায়ার্ড ডোমেন ডট নিতে আপনারা যেতে পারেন, তবে এটা অবশ্য আপনাদের বুঝে শুনে কিনতে হবে। আবার এমন কোনো ডোমেন নেওয়া যাবে না যেখানে অনেক গার্বেজ লিঙ্কিং আছে। প্রয়োজনে আমরা হচ্ছে কি করব, এক্সপায়ার্ড ডোমেন ডট নেট, এখানে আপনারা যাবেন। এইখান থেকে আমরা দেখেন এক্সপায়ার ডোমেন ডট নেট থেকে আমরা চলে গেলাম এক্সপায়ার ডোমেন। এখান থেকে দেখেন বিভিন্ন আসলে কি আছে, ডোমেইন আছে। তো এখান থেকে আমরা ডট কমটা আছে, ওকে রাখলাম। এখান থেকে আমরা চলে যাচ্ছি মূলত, এখানে দেখেন বিভিন্ন সাইট অবশ্য আমাদেরকে দেখাচ্ছে। তো সেই সমস্ত সাইটে আগে আমরা চাইলে বিভিন্ন সাইট গুলোকে অবশ্যই চেক করে নিতে পারি। আমরা একটা মিনিট এদিক থেকে নেক্সট পেজ এভাবে আসি, দেখি আগে তো কোটেশন সেট করা যেত, কোটেশনের অপশন আছে কিনা। সেটার জন্য আবার মেবি লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে অনেক ডোমেইন থাকে, এগুলো থেকে আমরা যে কাজটা করি সেই ডোমেইন গুলোকে আগে দেখে আমাদের নিশ রিলেটেড কোনটা, বা ওয়েব আর্কাইভে গিয়ে আমরা সেগুলো সাইট স্ট্রাকচারটা কেমন ছিল সেগুলো দেখে নিতে পারি। এখান থেকে তাদের যে এই ক্ষেত্রে অবশ্যই এই স্ট্যাটস এগুলো হলে বেটার, বা যদি তাও না থাকে বাট সাজেস্ট আমরা মোটামুটি করে মিড লেভেলে আর কি দেখতে পারি যে এই ডোমেইন গুলোর ব্যাকলিংক প্রোফাইল গুলো কেমন, এবং নিশ রিলেটেড কোনো ভালো ভালো সাইটে ব্যাকলিংক আছে কিনা। ওই সাইট তো ওপেন হবে না, আমরা এখান থেকে চেক, আমি এভাবে কোন অনেক সাইট আছে ফ্রি, আমরা শুধু এগুলো চেক করেই থাকবো না, আমরা পাশাপাশি কি করব, এদের ব্যাকলিংক প্রোফাইলটা কেমন, মানে ভালো জায়গায় ব্যাকলিংক ট্যাকলিং করা আছে কিনা, এটার ওয়েব আর্কাইভ থেকে এই সাইটগুলোকে দেখতে পারি। যেমন এটা হচ্ছে ডিএম আপ টু 1 PF5 TF9। ওকে, তো এই টাইপের সাইট আমরা নেই না, আমরা একটু ভালো মানের সাইট যেগুলো এভাবে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে পাবেন। ডিএপি অনেক ভালো ভালো সাইটে ব্যাকলিংক আছে, এমন কোন ডোমেন আমরা তখন কিনে নিয়ে কি করি, সেটাকে আমরা আবার একটা হোস্টিং কিনে হোস্টিং এর মধ্যে রাখি, রেখে একটা সাইট তৈরি করে ফেলি এই ডোমেন দিয়ে। তখন এইটার মধ্যে থেকে আবার আমরা কি করি, আমাদের হচ্ছে কয়েকটা আর্টিকেল পাবলিশ করে আমাদের মানি সাইটের মানে মূল সাইটের লিংক নেই, এটারও দেখেন কম। এভাবে খুঁজতে খুঁজতে অনেক ভালো ডোমেইন আছে যেগুলো পাওয়া যায়, যেগুলো অনেক ভালো ছিল, এই মুহূর্তে আর কি নাই। এই ধরেন এই টাইপের আমরা ডিএপি তার ব্যাকলিংক কেমন জায়গা, সেটা আমাদের নিশ রিলেটেড কিনা, সমস্ত জিনিসপত্র এগুলো আমরা দেখে আমরা কিনে নিয়ে সেখানে কয়েকটা আর্টিকেল পাবলিশ করে, আর্টিকেলে এটা আবার দেখেন DA2, এবার খুঁজতে খুঁজতে অনেক ভালো পাবেন। DA 50 40 বা DAPA যে শুধু মেইন এমন না, সেই সাথে তার ব্যাকলিংক গুলো আবার কেমন ভালো কিনা, ব্যাকলিংক গুলো প্রয়োজনে ডাউনলোড করে একটা একটা করে ওপেন করে দেখলেন,
সাইটটা পেনাল্টি খেয়েছিল কিনা, কারণ ওর ট্রাফিকের গ্রাফটো পিছের 2-1 বছরে গিয়ে দেখা যাবে। ওকে, তো এইভাবে করে আমরা একটা ভালো ডোমেইন কিনে নিই। আবার যদি খুব ভালো ডোমেইনই পেয়ে যাই, তখন ওই ডোমেইন দিয়েই আমরা চাইলে মূল একটা সাইটও করতে পারি, কারণ ওই সাইট গুলো তখন কিওয়ার্ড গুলো দ্রুত র্যাঙ্ক করবে, কারণ অলরেডি যেহেতু ওই সাইট অনেক ভালো ভালো জায়গা থেকে ব্যাকলিংক পেয়েছে। কারণ পুরাতন জিনিস আমরা অনেক সময় কেন কিনি, যে এটাতে আমরা বেশি প্রফিটেবল হব, কম টাকায় বেশি। আবার যদি নষ্ট জিনিস হয় তাহলে কিন্তু আবার পুরাতনটা কিনে প্রবলেম। এই জন্য আমরা মাস্ট বিক্রি করে নেই। আগে হচ্ছে আমরা এক্সপায়ার ডোমেন কেনার আগে এগুলো চেক করে নেই, এভাবে চেক করা যায়। আবার বিভিন্ন টুল আছে সেগুলো দিয়েও, যেমন স্ক্রেপ বক্স পেইড টুল আছে, ওইগুলো দিয়ে আবার শুধু ভালো ডোমেইন গুলো খোঁজা যায়, অথবা এখানে এসে একটা একটা করে ম্যানুয়ালি ওপেন করে করেও ইয়ে করা যায়। তবে আগে এখান থেকে অবশ্য অনেক ইয়ে দেওয়া যেত। একটা আমি দেখি, এটা আমি লগইন টগিন না করলে আসবে না, অনেক সময় দেওয়া যেত যে ডিএফপিএ এগুলো সিলেক্ট করা যাইতো। তো যাই হোক, এখানে প্রচুর ডোমেইন আছে, এগুলো আমরা যদি দেখি একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, আমরা এই দিক থেকে দেখি যে অ্যালেক্সা যাদের র্যাঙ্ক আছে মোটামুটি, ব্যাকলিংক আছে। আচ্ছা, এইগুলো আমরা দাঁড়ান 2-1টাকে দেখি। এটা আবার দেখেন টিএ ভালোই আছে 29। ওকে, টিএফ ওকে, এটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। টিএফসিএফ ভালো। এটা আবার ব্যাকলিংক কোথায় কোথায় আছে এগুলো দেখতে হবে। এটা সাইটের আমরা যদি এখান থেকে এভাবে আসবে না, আমরা হচ্ছে ওয়েব আর্কাইভে, এটা আপাতত মনে হচ্ছে আসছে, তবে এটা অন্য ল্যাঙ্গুয়েজে ছিল। আমরা এভাবে খুঁজে খুঁজে ভালো সাইট অবশ্য বের করব, যেগুলো এভাবে এক্সপায়ার হয়ে গেছে। আবার যেগুলো হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে বা নিশ রিলেটেড, বিশেষ করে আর ইউ মিন্স রাশিয়া, এখান থেকে এই সাইটটা দেখি। মানে পিবিএন এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কি করব, এই টাইপের ভালো ডোমেইন গুলো কিনে নেই, কিনে নিয়ে সেটার মধ্যে 2-4টা আর্টিকেল আর পাবলিশ করে সেই আর্টিকেলের মধ্যে থেকে আমাদের মানি সাইটের ব্যাকলিংক নেই, যে সমস্ত কিওয়ার্ড গুলো র্যাঙ্ক নিয়ে নিব। তো এইটাই হচ্ছে আর কি এক কথায় পিবিএন। আর এছাড়াও পিবিএন এর আরো যে উপায়গুলো আছে, যেমন আমরা হচ্ছে ওই যে ফ্রি যেগুলো ডোমেন, বিশেষ করে যেমন হচ্ছে আমাদের ব্লগ স্পট বা এই সেই বললাম, এগুলো আমরা ওইভাবে ক্রিয়েট করে এটাকেও পিবিএন, বা ওটা মূলত ওয়েব টু ব্যাকলিংকই বেশি ওয়েব টু নামে পরিচিত। ওটার মধ্যে এটারও দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি ভালোই। আমরা যে এটাকে দেখি, প্রথমে দেখি ওপেন হয় কিনা। ওকে, নাইস। আমরা এখন ওয়েব ব্যাক মেশিনে যেতে পারি, ওয়েব আর্কাইভ।
আমি আসলে খুব মানে ওকে, এটা 18 থেকে মূলত চালিয়ে গেছে সাইটটা। তো যে 18 অবস্থায় দেখতে চাই যে কেমন ছিল। তো এটা মেবি চাইনিজ চাইনিজ কোনো সাইট ছিল নাকি। সাইটটা তখন দেখতে এমন ছিল, যাই হোক এটা জাপানিজ ছিল। আমরা চেষ্টা করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে হলে আরো এরকম ভালো, এবং খুঁজতে খুঁজতে অনেক পাবেন, কারণ এখানে তো ডোমেইনের অভাব নাই গুলো। তো এখানে 845টার মতো আছে, এরকম খুঁজে খুঁজে আমরা ভালো ডোমেইন পেয়ে গেলে আবার এই যে .co.uk এটা তো মাস্ট ইংলিশ হবে। এটা বোঝা যাচ্ছে অ্যালকোহল টাইপের কোনো কিছু। এরকম খুঁজতে খুঁজতে আমরা আমাদের নিশের অনেক ডোমেন টোমেন পেয়ে যাবো, অনেক আগে থেকে কাজ করছে, তার ডিএপিএ বা ব্যাকলিং হয়তো অনেক ভালো ভালো জায়গায় হবে। সেভাবে পেলে তখন এইগুলো আজকে যাই হোক প্রতিটা সাইট এভাবে আমরা প্রিভিএন করি বা নিজেরাও অনেক সময় ডোমেন কেনার জন্য এভাবে আসলে খুঁজতে পাই না, তো অনেক সময় অনেক ভালো ভালো ব্যাকলিং প্রোফাইলের সাইট পাওয়া যায়। এই পিছন সেটটা কি দেন? হ্যাঁ, পিছন সেটটাতে ঘুরে আসবে। এই মুহূর্তে পিছন সেটটা অপডেট ঢোকা যায়, না এটা আসলে মনে হচ্ছে সাইট কয়েকবার চেঞ্জ হয়েছে, আগে ছিল এরকম, মানে এটা 2-1 বার কেনা পড়ছে, কিন্তু বিড়ালের এরকম দেখতেছি। যাই হোক এখান থেকে সমস্ত রিপোর্ট আমরা যেটা করতে পারি জেনারেট করে কাজ করতে পারি, এতে এগুলো বেটার হবে। কারণ যদি সাইট একবার থাকে এরকম আবার আরেক রকম থাকে, যেমন দেখবেন যে এক সময় ছিল বিড়ালের, ওইটা আবার কিনে ধরেন একজন অ্যালকোহলের বানাইছে, তো এটা না করে যদি এই টাইপের সাইটের জন্য কিনতো তাহলে হয়তো বেটার। আচ্ছা মেবি এটার মধ্যে এগুলো ছিল। যাই হোক এভাবে আমরা যেটা করতে পারি সবগুলো হচ্ছে ডোমেইন গুলো আমরা এভাবে চেক করে নিয়ে পারচেজ করতে পারি। আচ্ছা এই হচ্ছে মোটামুটি আসলে এক্সপায়ার ডোমেইন কিনা, বা যেটা বললেন যে পিবিএন হচ্ছে এক কথায় প্রাইভেট ব্লক নেটওয়ার্কিং। একজন কি করে এক একটা হোস্টিং প্যাকেজ কিনে এটার মধ্যে ইচ্ছা মতো অনেকগুলো ডোমেইন কিনে, আবার এগুলো দেখবেন সার্ভিসও দেয়, গেস্ট পোস্টিং বলে এই সমস্ত সাইটে হয়তো $5-10, কারণ তার কাজই হচ্ছে এটা যে প্রতিনিয়ত সেভাবে সার্ভিস দেয়। এইটাই মূলত পিবিএন। তো ভালো গেস্ট পোস্টিং করতে পারলে পিবিএন করে আসলে লাভ নেই, তবে পিবিএন করে আবার যেটা অনেকে যে ফ্রিল্যান্সিং এ এভাবে কাজ করে গেস্ট পোস্টিং বলে চালায়, কারণ যেহেতু এটার প্রচুর ডিমান্ড আছে, অথবা হচ্ছে নিজেদের সাইটকে অনেক সময় অনেকে দেখা যায় যে $100 দিয়ে বা $200 দিয়ে সে 2টা গেস্ট পোস্ট নিতে পারবে, ধরেন অনেক কয়েকটা ভালো ভালো ডোমেইন কিনে সাইট তৈরি করে সেগুলোর মধ্যে থেকে সে ব্যাকলিং নেয়। তো যে যেভাবে আসলে ভালো মনে করে
একান্তে কাজ করে। আচ্ছা, তো এইটা আর এছাড়া আমরা যেটা বলেছি যে হ্যাঁ ওয়েব 2.1 এটা অবশ্যই আমরা শনিবারের পর থেকে ওইটা বা আপওয়ার্কের যে বিষয়গুলো এইগুলো নিয়ে আসলে আলোচনা করবো না। কারণ আপাতত যেহেতু আমি বাসায়, ওই জন্য আসলে বাসায় শুক্রবার পর্যন্ত একটু খুব বিজি, আর নেটের অবস্থা আসলে খুব বেশি ভালো না, এই জন্য আমরা এই সমস্ত ছোটখাটো টপিক নিয়ে আলোচনা করতেছি। জি হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন নাকি বলেন? পিডিএস ব্যাকলিং যেটা এটা সম্পর্কে একটু আলোচনা করেন। আচ্ছা, পিডিএফ ব্যাকলিং, হ্যাঁ। আর ওকে, অনেকে তো একটু পরে জয়েন হয়েছেন, তাদের সুবাদে আবারও বলি যে আমরা দেখেন এখানে এসে দেখলাম যে ব্লগ কমেন্টিং নিয়ে কিন্তু অলরেডি জাস্ট কাজ পাওয়া স্টার্ট হয়ে গেছে। তো সবাই যেটা করেন এগুলো নিয়ে করেন, যেমন এই সিলেটে যে গিফট তৈরি করার 5 দিন পরে, এবং তাদের সপ্তাহে শুধু একদিন করে যেটা করি মেন্টরিং করি। ওকে, ইনাদের কিন্তু হচ্ছে আপনাদের মতো ক্লাসে না, ওনাদের হচ্ছে মেন্টরিং, জাস্ট হচ্ছে অন্য মেন্টর ক্লাস নিয়েছিল, সেখান থেকে তাদের মেবি এসইও টিএসইও বলছে কিছুই শেখায় নাই। তো জাস্ট যেটা করলাম এভাবে করে তাদেরকে যেটা বললাম যে যেহেতু আপনাদের ক্লাস ওভাবে হয় নাই বা এটাও তো সম্ভব না, রাত্রে যেহেতু 1 ঘন্টা করে মেন্টরিং করি, এরকম ছোটখাটো জিনিসের মধ্যে প্রথম দিন শুধু এটাই শেখাইছি। শেখানোর পর দেখেন এইভাবে তো কাজ পাচ্ছে, আপনারা এইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন যে স্টার্ট হয়ে যাবে। তো এটাও কিন্তু ব্লক কমেন্টিং এ যেমন দিয়েছে, ডু নিশ রিলেটেড ম্যানুয়াল ব্লক কমেন্টস ব্যাকলিং, ওই যে বলেছিলাম যে নিশ রিলেটেড ম্যানুয়ালি কথাগুলো রাখবেন। তো যাই হোক, তো আপনারা এগুলো এইভাবে করেন হবে। আচ্ছা, এরপরে আমরা হ্যাঁ যেটা এখন হচ্ছে পিডিএফ বা এগুলো নিয়ে যদি বলি, পিডিএফ ব্যাকলিং বা এটার জন্য আমি আগে সবার আগে একটা ফাইল ওপেন করে নেই। পিডিএফ ব্যাকলিং গুলো অন্যান্য ব্যাকলিংকের মতোই, এই জন্য আমাদেরকে পিডিএফ সাবমিশন করার কিছু সাইট আগে খুঁজে বের করতে হয়। ওকে, যেমন এই যে slideshare.net বা আরো বিভিন্ন সাইট আছে, শুধু আমাদের লিখে সার্চ করতে হবে, হয়তো 100 বা হাই টিএ বা হাই টিআর বা টু ফলো পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। দেখেন লিখলাম কি ডু ফলো পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, এখানে 100 টপ হাই টিএফ পিডিএফ সাবমিশন সাইট লিস্ট 2020 বা আরো অনেক আছে এরকম। যান এখানে আমাদের এভাবে সাইট প্রথমে খুঁজে বের করতে হবে, এবং কাজ হচ্ছে অ্যাকাউন্ট করে প্রোফাইলে গেলেই আমাদের পিডিএফ আপলোডের অপশন থাকে। যেমন আমরা যদি দু একটা এদিক থেকে দেখি, যেমন slideshare.net, issue.com বা এই যে mediafire, box.com, forshare.com, এরকম বিভিন্ন সাইট আছে আরো অনেক, এখানে অবশ্য 10টার মতো দিয়েছে সব থেকে বেস্ট গুলো। এই সাইটগুলোতে তো প্রোফাইল ব্যাকলিং করা হয়েছে। হ্যাঁ, এই সাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিং করা হয়েছে। প্রোফাইল ব্যাকলিং আপনার হচ্ছে যেমন সবগুলোতে তো আর না, প্রোফাইল ব্যাকলিং তো যে কোনো সাইটে একবার করলেই আসলে এনাফ। এখন প্রোফাইল ব্যাকলিং সাইট কিন্তু যে কোনো টাইপের সাইট আমরা বলেছি, এটা আপনার হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা আপনার পিডিএফ এর জন্য হোক, অডিও হোক, ভিডিও টাইপের সাইট হোক, প্রোফাইল মানে যেখানে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলে লিংক দেওয়া যায় সেটাই প্রোফাইল ব্যাকলিং। আর পিডিএফ যেগুলো শুধুমাত্র পিডিএফ আপলোড করার জন্য, তো যেমন হচ্ছে slideshare.net, issue.com, হ্যাঁ এগুলোতে আবার প্রোফাইল ব্যাকলিং করা যায়। তো এগুলো আসলে যে যেভাবে চাবে এটা দিতে পারেন। এখানে পিডিএফ এর জন্য আমাদের আগে পিডিএফ তৈরি করতে হবে, পিডিএফ গুলো তৈরি করে জাস্ট এখানে গিয়ে কি করতে হবে, অ্যাকাউন্ট করে আপলোড করে দিতে হবে। যেমন আমি যদি দু একটা এভাবে দেখাই, ধরেন slideshare.net এর কথা বললাম বা আরো অন্যান্য জায়গাতে একটু ওপেন করি, শুধুমাত্র আগে একটা পিডিএফ তৈরি করতে হবে, বা পিডিএফ অবশ্য ক্লায়েন্টরাই আমাদেরকে তৈরি করে দেয়। ওকে, পিডিএফ আমাদের ক্লায়েন্টরাই ধরেন না হচ্ছে স্প্রে মার্কেটিং নিয়ে
উনি দিয়েছে, ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধুমাত্র তার এই পিডিএফটা কি করতে হয়েছে, আপলোড করে দিতে হয়েছে। এবং এগুলোর মধ্যে অবশ্য তার লিংকও আছে। আমরা ওই যে ওয়ার্ডপ্রেসে গিয়ে যেভাবে করি, যে গো টু অ্যাক্সেস, এই যে গেট ফ্রি অ্যাক্সেস নাও, এখানে ক্লিক করলেই তার যে ওয়েবসাইট সেখানে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, তো একটা পিডিএফ করে আমরা যেমন ওই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ওই যে হাইপার লিংক করি, হাইপার লিংক করে সেটাকে ধরেন পিডিএফ করে ফেলবেন, পিডিএফ করে জাস্ট এই যে তার সাইটে কিন্তু আমাদেরকে নিয়ে চলে গেল। সেটা যে কোনো টাইপের প্রোফাইল লিংক বা যেটাই হোক, পিডিএফ সাবমিশনের যে সাইট গুলো থাকে সেই সমস্ত, এই যে issue.com হতে পারে বা মিডিয়া ফায়ার বা বিভিন্ন টাইপের সাইট হতে পারে, সেই জায়গাগুলোতে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আমরা শুধু আমাদের যে পিডিএফটা কন্টেন্টের মধ্যে থেকে যে লিংক, ওইখানে আমরা লিংক করে দিব, জাস্ট এই যে হয়ে যাবে। সেখানে একটা মিনিট দাঁড়ান, এখানে অবশ্যই ডিরেক্ট ডাউনলোড করতে হবে, কারণ এটা এর ভিতরে আছে। কারণ এক এক সাইট আসলে এক এক টাইপের জানেন সিস্টেম থাকে। পিডিএফ করে বা এমন হতে পারে যে আপনার কিন্তু দেখবেন ওই যে আমরা ফাইল শেয়ার করি, যেমন গুগল ড্রপ বক্স বা ড্রপ বক্স, শুধু ড্রপ বক্স বা এগুলোর মধ্যেও কিন্তু ওইভাবে হাইপার লিংক করে, এগুলো ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়। এরকম বিভিন্ন আছে বা ইউটিউব আছে, এগুলোতে আপনি আপনার কোম্পানির জন্য বা এর জন্য করে ডেসক্রিপশনের মধ্যে ওইভাবে লিংক দিয়ে দিলেন, এটা ধরেন ভিডিও সাবমিশন সাইট লিংক হিসেবে কাউন্ট হলো। ওকে, তো এই ব্যাকলিংক গুলো আসলে সবগুলোই এই যে কাছাকাছি সেম। আর প্রোফাইল ব্যাকলিংক তো এটা কমনলি বলেছি যে কোনো টাইপের সাইট হতে পারে, এখানে ব্যাকলিংক করলেই সেটাই হচ্ছে আসলে আপনার প্রোফাইল ব্যাকলিংক। এরকম এখানে দেখেন ডাউনলোডের মধ্যে ওই যে হাইপার লিংক করে, ওই যে আমরা ইনসার্টে গিয়ে যেভাবে লিংক দিয়েছিলাম, গেস্ট পোস্টিং এর লিংক দিয়ে এটাকে পরে কি করা হয়েছে, পিডিএফ করে ফেলা হয়েছে। ওকে, তো পিডিএফ সাবমিশন গুলো ওই যে সেম, জাস্ট আপনাকে কিছু যে সাইটের লিংক এটা নিয়ে সেই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করে শুধুমাত্র আপনার সেই ফাইলগুলো আপলোড করে দিতে হবে, এই আর কি, এছাড়া এখানে কিছু না। এবং এখানে একই পিডিএফ আপনি ভিন্ন ভিন্ন সাইটে দিতে পারবেন, সমস্যা নাই। ভিন্ন ভিন্ন করে নিতে পারলে ইউনিক কন্টেন্ট হলে আরো বেটার। তবে ক্লায়েন্ট যেটা একটা ওইভাবে করে দিয়েছে, জাস্ট তার ওই একটাই এরকম জায়গায় জায়গায় কি করা হয়েছে, হ্যাঁ ডাউনলোড করে নিতে হবে। তবে ডাউনলোড করলে ওই ফাইলটা চলে আসবে, যে পিডিএফটা আছে, কোথাও ডিরেক্ট দেখায়, কোথাও আবার ডাউনলোড করে নিয়ে দেখতে হয়। তো পিডিএফ শেয়ারিং গুলো এরকমই, যে আপনাকে শুধু সাইট খুঁজে বের করতে হবে, কিছুই না, এখানে অ্যাকাউন্ট করতে হবে, আর শুধু আপনার আপলোড করে করে দিয়ে যে লিংক আসবে লাস্টে, সেই লিংকটা যে ক্লায়েন্টকে এভাবে করে প্রোভাইড করে দিতে হবে। এটা একটা ক্লায়েন্টের কাজ। বা এদিকে যেমন 10টা বেটার সাইট আমরা পেলাম, সে টাইপের ভালো ভালো 10টা সাইটে আপনি গিয়ে করতে পারেন। issue.com অবশ্য বাংলাদেশের আইপিতে কি জানি কেন জানি ওপেন হচ্ছে না, এটা ব্লক করা আছে। আমরা জান আইপি চেঞ্জ করে দিয়ে যাই, এটা কেমন দেখাবে। এটা প্রোফাইলে আপনি issue.com এ অ্যাকাউন্ট খুললেই সাবমিট করে দিতে পারবেন। দেখেন এখানেও সেম ভাবে জাস্ট অ্যাকাউন্ট করা হয়েছে, অ্যাকাউন্ট করার পরে আপলোড করা হয়েছে। একটু আমরা টাইম দিই, টাইম দিলে চলে আসবে এটা। এখানে issue.com এও আপনারা দেখবেন যে ইয়ে করে এখানে আপলোডের অপশন থাকে, এই যে ওই সেম জিনিসটা আপলোড করা হয়েছে, মানুষ চাইলে এখানে এই যে দেখতে পারবে একটার পর একটা, এগুলো তো অটোমেটেড হয়ে আসবে। আর যেটার মধ্যে লিংক থাকবে, ক্লিক করলে সেই লিংকে ভিজিটর চলে যাবে। তো লোড নিচ্ছে।
আচ্ছা দাঁড়ান। গেট এক্সেস যেমন ভাবে লিংক দেওয়া হয়েছে, দেখেন এখানে ক্লিক করলে অটো কি হবে, এই লিংকে মানুষজন চলে যাবে। তো এটাই আসলে পিডিএফ ব্যাকলিংক। আর জাস্ট আপনি করে এই যে পুরাটাকে ওইভাবে হাইপার লিংক করা হয়েছে, করার পরে এটাকে পিডিএফ করে দেওয়া হয়েছে। তো পিডিএফ গুলো এরকম আরো অনেক সাইট আছে, পিডিএফ আপলোড করবেন, এটাও আসলে লিংক হিসেবে কাউন্ট হবে। তো আমরা মূলত যেটা করি ওই যে টায়ার ব্যাকলিং টেকলিং এগুলোর ক্ষেত্রে এগুলো বেশি ভালো কাজে দেয়। যে প্রথমে ধরেন আমরা কি করি, যে কিছু হচ্ছে আগে টায়ার ক্রিয়েট করি, সেগুলোর মধ্যে একটু ভালো কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে সেখানে আর্টিকেল আমাদের মূল সাইটেরটা পাবলিশ করে মূল সাইটের লিংক নেই। এরপরে আবার সেকেন্ড টায়ার করি, সেগুলোর মধ্যেও মোটামুটি একটু ভালো আর্টিকেল দিয়ে সেটার মধ্যে আবার ওই কিওয়ার্ড বেজ আমরা হচ্ছে ওইগুলোতে আবার কি করি, তখন আর আমাদের প্রথম সাইটের লিংক না দিয়ে যে সমস্ত পেজে আমাদের সাইটের লিংক দেওয়া হয়েছে ওই সমস্ত পেজের লিংক দেই। আর এরপরে ওই যে তৃতীয় যে টায়ার আছে সেইগুলো দিয়ে আমরা ইচ্ছা মতো পিডিএফ শেয়ারিং, অডিও শেয়ারিং, ভিডিও শেয়ারিং বা ইমেজ শেয়ারিং, এছাড়া হচ্ছে আপনার আরো যত টাইপের লিঙ্কিং আছে আপনি ইচ্ছা মতো করতে গেলেও কোনো সমস্যা নেই। যত লিঙ্ক জুস কালেক্ট হবে সবগুলো আস্তে আস্তে ওই যে পাস হতে হতে উপরের দিকে যাবে। তো এই জিনিসগুলো আসলে এভাবেই কি কাজ করে, যে কিছুটা ব্ল্যাক হ্যাট নিচের দিকে এসে করলেও উপরের সাইডটা সেফ থেকে যায়। কারণ নিচের যারা এদের দিয়ে বেশি খারাপ কাজ করলে হয়তো পেনাল্টি দিলে সর্বোচ্চ যার জন্য করেছেন তাকে দিবে, এবং এটা আমরা কখনো বোঝার সাথে সাথে চাইলে ওই যে মূল জায়গা থেকে লিঙ্কটাকে উঠায় দিলেও আপনার সাইট সেফ থেকে গেল, এফেক্টেড হবে না। আর যদি দেখেন না সব ভালো হচ্ছে তাহলে তো আলটিমেট কোন সাইটে এভাবে ইফেক্ট আসে না। সেটাই টায়ার ব্যাকলিং বা পিরামিড টাইপের ব্যাকলিং এর ক্ষেত্রে একদম নিচের টায়ারের জন্য এগুলোকে খুব এগ্রেসিভ ভাবে ইউজ করা হয়। আর মানি সাইটের জন্য যদি আমরা করি, হয়তো কন্টেন্ট এক একটাতে এক এক ভাবে তৈরি করে ওই লিঙ্ক গুলো এভাবে দিয়ে দিয়ে কিছু করতে পারলে লিঙ্ক ডাইভার্সিটি হিসেবে কাজ করে। যে কারণ গুগল একই সোর্স থেকে লিঙ্ক পাওয়ার থেকে ভিন্ন ভিন্ন সোর্স থেকে ভালো ভালো লিঙ্ক পেলে সেটাকে একটু বেশি গুরুত্ব দেয়। এই জন্য আমরা ভিন্ন ভিন্ন টাইপের ব্যাকলিং এগুলো এভাবে ক্রিয়েট করি। Maybe mess this. Yeah. আচ্ছা অ্যাটেন্ডেন্সের এটা জানার জন্য যে আমরা যে গুগল লিংক রিডিরেক্ট করে করতে পারতাম খুব দ্রুত, কিন্তু এখন আর সেই সিস্টেম গুলো উঠায় ফেলছে, কারণ ওই সমস্ত ডিএপি এতে এগুলো ডিপেন্ড করে মূলত ওই মোজ আর হচ্ছে এই করেন, কারণ এটা বিশেষ করে লিঙ্কের উপরে বেশি ডিপেন্ড করে। লিঙ্ককে বাড়িয়ে দেওয়ার জন্য করে তারা এই যে বিভিন্ন পিবিএন সাইট টাইট আছে কম দামে $5-6 দিয়েই অনেকগুলো সাইট থেকে হয়তো গেস্ট পোস্ট নিয়ে নেয়, যেগুলো ডিএপি অনেক হাই, অনেক পুরাতন সাইট, এগুলো থেকে করলেও আপনি এভাবে সেই সাথে ওই যে আমরা একটা এটা নিয়ে আমরা হচ্ছে জন্য এগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করবো। যেমন একটা সাইটে দেখেন 1 থেকে এভারেজে এটাকে কত বাড়ায় নেওয়া হয়েছে, 64 করে ফেলানো হয়েছে, আবার ডোমেইন অথরিটি 58 হয়ে গেছে। তো এইটা করার জন্য একটা সাইটকে এই যে বিভিন্ন আমরা যেটা বলেছি যে এটা হচ্ছে হাই ডিআর ব্যাকলিং, ডিআর বাড়ানোর জন্য, হাই ডিআর মানে এই যে ডিআর গুলো বাড়ানোর জন্য এভাবে কাজ করা হয়েছে, বা এটা করলে ডিআর বাড়াতে গেলে ডিও বাড়বে। এই যে বিভিন্ন টাইপের আমরা যে ব্যাকলিং গুলো করি সেটার একটা লিস্ট। তো এটা নিয়ে আমরা একটা সাইটের উপর এক্সপেরিমেন্ট করব। যেমন এই সাইট গুলোতে ধরেন অ্যাকাউন্ট করে করে সেগুলোর যে পাসওয়ার্ড টাসওয়ার্ড রাখা হয়েছে বা বিভিন্ন জিনিস, তো এইগুলো আমরা জাস্ট
যেটা বলেছি যে আমরা হয়তো শনিবার পরে এটা একটা সাইট আমরা একদম লাইভ এক্সপেরিমেন্ট করে দেখবো যে সেখানে আহ, প্রতিদিন দেখবেন যে কত করে বাড়ে, তবে এটা 7 দিন পর থেকে স্টার্ট হয়। তবে মেইনলি যদি ন্যাচারালি বলেন, তাহলে ন্যাচারালি বাড়াতে গেলে এভাবে এগ্রেসিভলি না করে ভালো ভালো সাইটে খুঁজে খুঁজে ডিএপিএ ভালো সাইট দেখে ব্যাকলিং করলে এগুলো বাড়তে থাকে। এবং সেই সাথে সাইটের এজ ওর একটা বিষয় থাকে, এজ গুলো আস্তে আস্তে বাড়তে থাকলে, বাট এগ্রেসিভলি এভাবে করে করলেও আপনার একটু দ্রুত বাড়ে, কিন্তু সেটা আবার সাইটের জন্য ওভারঅল হিসেবে এতটা ভালো না। ন্যাচারাল উপায় নিজেদের সাইট হলে আমরা হচ্ছে যেটা করব যে সেটা হচ্ছে আস্তে আস্তে ভালো ভালো জায়গায় অনেক ডিএপিএ সাইটে ব্যাকলিংক করলে আপনার ডিএপিএ গুলো বাড়তে থাকবে, কারণ যাদের ব্যাকলিংক প্রোফাইল যত ভালো সেখান থেকে আপনি তত বেশি ভ্যালু পাবেন। তো ডিএপিএ বাড়ানোর জন্য আপনাকে ভালো ভালো ডিএপিএ সাইটে ব্যাকলিংক করতে হবে এবং ডু ফলো ব্যাকলিংক হতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের বিষয়টা, হ্যাঁ ওকে, তো যেগুলো বললাম এগুলো নিয়ে বা প্রোফাইল ব্যাকলিং এগুলো নিয়ে আপনার কাজ করা শুরু করেন, দেখবেন নিয়ে হবে। আচ্ছা, আমরা এদিক থেকে অ্যাটেন্ডেন্স আর কার যেন একটা এক্সাম ছিল, আমি